আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পানি শব্দটা বোঝা যাচ্ছে আশেপাশে কেউ নেই, ওনার গোঙানিও কারো কানে যাচ্ছে না, কেবল সহস্র ক্রোশ দূরে নবনীতি শুনে পাচ্ছে। পাশে রায়ান যেন নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে। আফজাল সাহেবের শ্বাস প্রশ্বাস দ্রুত পড়ছে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছেন। নবনী প্রাণপণে চিৎকার করে ওঠে, বাবা। এই শীতেও পুরো শরীর ঘামে ভিজে একাকার। এই স্বপ্নটাও দেখতে শুরু করেছে রায়ান যেদিন ওকে ওর মনের কথা জানায় সেদিন থেকে, আর তাতেই ভয়ে পিছিয়ে আসে মেয়েটা। এই বয়সে বাবাকে একা রেখে কিছুতেই নিজের সুখ খুঁজতে পারবে না ও। যদি সত্যিই এমন কোনো সিচুয়েশন আসে, না না আর ভাবতে চায় না ও। ভাবলেই বুকের রক্ত হিম হয়ে আসে। প্রায় 3 মাস হয়ে গেছে রায়ান ফিরে গেছে। এই 3 মাসে চন্দ্র বাদে বাসার কেউ ওর সাথে ঠিকঠাক করে কথা বলেনি, না বাবা আর না চামেলি। ওর শূন্য সময়টা ক্রমশ আরো শূন্যতায় ঘিরেছে, অথচ নিজের ভেতরটা কাউকে বুঝতে পারেনি। কি পরিমাণ ব্যথার পাহাড় বুকে চেপে ঘুরেছে এটা তো কেউ উপলব্ধি করতে পারবে না। বাবা যে বোঝেন এটা নবনী জানে, তবুও রেগে আছেন। এই প্রথমবার বাবা ওর ওপর রেগে গেছেন, কিন্তু ও তো অপারগ। রায়ানের ব্যথাতুর অসহায় চেহারা চোখে ভাসলে নিজেকে স্থির রাখতে পারে না, বড্ড অস্থিরতা অনুভব করে। কেন রায়ান ওর জীবনে এসে ওর পৃথিবীটা এভাবে উল্টে পাল্টে দিল? ও তো ভালোই ছিল নিজের দুনিয়ায়, নিজের গড়া জগতে, তবে কেন সেখানে সেই ছেলেটার প্রবেশ অধিকার দিল? তো দিলই, কিন্তু ধরে রাখতে পারলো না। কিছু মুহূর্তের জন্য ধরে রাখতে না পারা ভালোবাসা কেন এত পোড়ায় ভেতরটা, জ্বালিয়ে পুড়ে ভস্মীভূত করে দেয় হৃদয়টা। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, নবনীর ভেতরে জমা আবেগ, সমুদ্রের উথলে ওঠা ব্যর্থতার জল। কিছুদিন হলো ওর ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে যোগ দিয়েছে। আগে থেকেই সব ঠিকঠাক ছিল, মাঝে কয়েক মাস নিয়োগ বন্ধ থাকায় যোগ দিতে সময় লেগে গেল। বাবা ওর বইয়ের জগৎ আর সাথে পড়াশোনা, এই তিনেই নবনী। আর কোনোদিন ওর মন অন্য কোথাও সরেনি বলে রেজাল্টও চোখ ধাঁধানো। ডিপার্টমেন্টের বাকিদের টপকে একেবারে শীর্ষে ছিল সব সময়, আর এতেই এই সুযোগ। নিজের ভগ্ন হৃদয়ে জুড়তে এখানে মন প্রাণ ঢেলে দিয়েছে ও। আফজাল সাহেব নবনীর দোটানাটা খুব ভালো করেই বোঝেন, কিন্তু এবার তাকে কিছুটা কঠিন হতেই হবে। সেদিন রায়ানের চোখে ফুটে ওঠা কষ্টটা দেখেছেন তিনি, আর তাতেই এই সিদ্ধান্ত। ওদের ভালোবাসা যেন ঠিকানা খুঁজে পায়, তার জন্য সব করবেন তিনি। নিজেকে ভীষণ অপাঙ্ক্তেও মনে হচ্ছে আফজাল সাহেবের। রায়ান এই 3 মাস ভীষণ ব্যস্ততায় কেটেছে। গতকালই ওর এক্সিবিশন খুব সফলভাবে শেষ হয়েছে। নিজের দেশকে দারুণভাবে তুলে ধরতে পেরে একটা অদ্ভুত প্রশান্তি পেয়েছে মনে। ক্লান্তিতে চোখ বুজে আসতে চাইছে। বাবার সাথে এখন সম্পর্কটা একেবারে সহজ, স্বাভাবিক, বন্ধুত্ব হয়ে গেছে পুরোপুরি। ন্যান্সি আন্টির সাথেও দূরত্ব চুকিয়ে বুকিয়ে নিয়েছে। আন্টি বাস্তবিকই ওকে ভীষণ স্নেহ করেন। নিজের বোকামি এখনো নিজের কাছে ছোট করে দেয় মাঝে মাঝে। আর কোনো আফসোসে পড়তে চায় না বলে নিজের হৃদয় খুলে নবনীর সামনে রেখেছিল, কিন্তু মেয়েটা সেই হৃদয়ের পানে ফিরেও তাকায়নি। এখন বলার জন্যই উল্টো আফসোস হয়। যদি না বলতো কিছুই, তবে হয়তো এখন ওর সাথে কথা হতো যেমন আফজাল আঙ্কেল, চামেলি আর চন্দ্রের সাথে হয়। নবনীর কাছ থেকে চরমভাবে প্রত্যাখ্যাত হয়েছে বলেই কিনা জানে না, মুখ ফুটে ওদের কাছে নবনীর নাম পর্যন্ত তোলে না। আফজাল সাহেবও এড়িয়ে যান এই প্রসঙ্গ। মাঝে মাঝে চামেলি কেবল হল পরিয়ে বলে ওঠে, ওটুকুই কেবল দুনিয়ার সামনে নবনীর সাথে ওর একমাত্র যোগসূত্র। কিন্তু দুনিয়ার কেউ জানে না ওর পুরো হৃদয়টাতেই ওই পাথর হৃদয় মেয়েটা কি প্রবল দর্পে বিচরণ করে চলছে। হৃদয়ে বসে কখনো হৃদয় খামচে ধরে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিচ্ছে, তা কখনো ভীষণ নির্বিকার বসে হৃদয় শূন্য করে দিচ্ছে। আবার কখনো হৃদয় আলতো করে মায়ার পরশ ছড়িয়ে নবনী নামের মায়ার পাহাড় গড়ছে, যার হৃদয়ের একটা কোণেও রায়ানের প্রবেশাধিকার নেই। ভুলে প্রবেশ করতে চাইলেও ছুঁড়ে ফেলে দিতে এক ফোঁটা সময় লাগে না, অথচ রায়ানের হৃদয়ের পুরোটা জুড়েই কেবল সে। নবনী ছাড়া ওর হৃদয়ে আর কেউ নেই, কিচ্ছু নেই। কি অদ্ভুত আশ্চর্য এই সমীকরণ। ক্লান্তিতে চোখ বুজে এসবই ভাবছিল রায়ান। এরই মধ্যে ওর মুঠোফোনে একটা টেক্সট মেসেজের টুংটাং শব্দ হলো। কি মনে করে জানে না, ফোনটা হাতে নিল আর প্রায় বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হোক শুকনো একটা অভিনন্দন বার্তা, তবুও ভেতরে ভেতরে কি এক শিহরণ বয়ে গেল। অভিনন্দন রায়ান, সবসময় এমন সফল হও। আমি তো সবকিছুতেই সফল হতে চাই নবনী, তুমি তো আমাকে ব্যর্থ করে দিলে, ভীষণভাবে ব্যর্থ করে দিলে। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে কথাটা বলল রায়ান।
সময় যেন কোথাও থমকে আছে। নয়তো এই 6 মাসকে 6 বছর মনে হচ্ছে কেন? নাকি মন কেমন করা প্রহরগুলোই এমন দীর্ঘ মনে হয়? ভেবে পায় না রায়ান। প্রায় 9 মাস পেরিয়ে গেছে, কিন্তু ওর জীবনটা বলা ভালো হৃদয় এখনো যেন এক জায়গায় আটকে গেছে। জীবন কিন্তু ঠিকই এগিয়ে গেছে নিজের নিয়মেই। ওর সলো ফটোগ্রাফি এক্সিবিশন সফলভাবে শেষ হবার পরেই ইউএসএ এর নামজাদা কিছু ফটোগ্রাফি ম্যাগাজিন থেকে অত্যন্ত ভালো কিছু অফার আসে। যদিও ও ফ্রিল্যান্সার হিসেবেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবুও একটাতে যোগ দিয়েছে। এত ভালো অফার হাতছাড়া করতে ইচ্ছে করেনি। হয়তো নিয়ম মাফিক কাজে ডুবে থাকলে সময়টা কেটে যাবে বলেই এই সিদ্ধান্ত। তবুও কি এক অদৃশ্য সুতোর ডগায় আটা সূচ ও হৃদয়কে টেনে ধরে সুতীক্ষ্ণ খোঁচায় খোঁচায় রক্তাক্ত করে দিচ্ছে। যখন দুজন কাছাকাছি ছিল তখন ওদের মাঝে কয়েক সিন্ধু দূরত্ব ছিল, এখনো তাই আছে। রায়ান শুনেছিল সময় নাকি সব ভুলিয়ে দেয়, বিষাদ আর আনন্দের মধ্যে একটা সাম্য অবস্থা বজায় রাখে, কিন্তু ওর তেমন কিছু মনে হচ্ছে না। যদি তাই হতো তবে অনেকটা সময় পেরিয়ে এসে সহস্র ক্রোশ দূরত্ব অতিক্রম করেও হৃদয়টা এখনো সেই একই জায়গায় পড়ে আছে কেন? ওই সুদূর সিন্ধুর ওপারের এক পাথরের হৃদয়ের মায়াবতীর হৃদয় কিনারায় ঘাপটি মেরে বসে আছে, আর বেচারা রায়ান নিঃস্ব হচ্ছে, শূন্যতায় ডুবে যাচ্ছে। নবনীর মনে কিছুটা মেঘ জমেছে। মাস 6 আগে রায়ানকে টেক্সট করেছিল, কিন্তু তার উত্তর পায়নি। মূলত এটাই ওকে তাতিয়ে দিয়েছে। অথচ ও ছাড়া আর সবার সাথে দিব্যি কথা হয় তার। জামিলি তো ভাইজান বলতে গদগদ। বাবাও যখন রায়ানের সাথে কথা বলেন কি মিষ্টি করে হাসেন। চন্দ্র তো আরেক কাঠি এগিয়ে কত শত আবদারের ঝাঁপি খুলে বসে, আর ওকে যেন বেমালুম ভুলে বসে আছে। খুব তো বলেছিল অপেক্ষা করবে, একবারও যোগাযোগ করতে পারল না। এটাই তার অপেক্ষার নমুনা, সবটাই শুধু মুখে মুখে। পরক্ষণে নিজের এমন ভাবনা নিজের কাছেই হাস্যকর লাগলো। ও নিজেই তো সব পথ বন্ধ করে দিয়েছে। রায়ানের আকুতি ভরা নিবেদনের প্রতিদান কি নিষ্ঠুরভাবেই না দিয়েছে ও। রায়ানকে তো দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছেও, তবে এমন আশা কি করে ওর মনে থেকে গেল? চোখের জল মুছে বাবার ঘরে যাবার জন্য পা বাড়ালো। আফজাল সাহেব আধশোয়া হয়ে আজকের পত্রিকাটা ভাঁজ করে বুকের ওপর রেখে পড়ছিলেন। মেয়ের ডাকে সেটা নামিয়ে রেখে উঠে বসলেন। নবনী বাবার পাশে বসে তার হাত ধরে বলল, বাবা, ওষুধ খেয়েছো তুমি? এখন তো আমি দেবার আগেই তুমি খেয়ে নাও। হ্যাঁ, নিজের খেয়াল রাখতে শিখেছি। তোর উপরে বোঝা হয়ে আর কতদিন থাকবো বল? তাই। এসব কি বলছো বাবা? তুমি এমন করে বললে আমি কোথাও যাবো বলো তো? আমাকে কেন ছুঁড়ে ফেলে দিতে চাইছো? ভেজা চোখে ভাঙা স্বরে নবনীর আরতি। আফজাল সাহেবের বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু উনি মেয়েকে থিতু করতে দৃঢ় প্রতিজ্ঞ। যদি দুটোরই চোখে পরস্পরের জন্য ভালোবাসা না দেখতেন তবে এসব করতেন না। অনিচ্ছা সত্ত্বেও নিজের মেয়ের সুখের কাঁটা কিনা তিনি নিজেই, এটা একেবারেই তিনি মেনে নিতে পারছেন না। তোকে ছুঁড়ে ফেলার সাধ্য আমার নেই। আমি কেবল চাই তুই যোগ্য একটা জীবন সঙ্গী বেছে নে। প্রত্যেক মানুষেরই বিশেষ কাউকে জীবনে দরকার হয়, নয়তো দেখবি এমন এক সময় আসবে যখন একেবারে একা হয়ে যাবি। তীব্র একাকিত্ব যে কতটা তিক্ত এটা তখন ঠিকই উপলব্ধি করবি। তখন আপতা আপতি করেও একটা হাত খুঁজবি, কিন্তু পাবি না। সময় থাকতে সত্যিকার হাতটা ধর, সে হাত তোকে কখনোই একা হতে দেবে না। চশমা খুলে পাঞ্জাবির হাতায় মুছে নিয়ে এবার নাকের ওপর বসিয়ে চোখ ঢেকে নিলেন তিনি। নবনী কিছুক্ষণ কথা বলতে পারল না। তুমি একা কিভাবে থাকবে বাবা? আমি তোমাকে ফেলে কোথাও যাব না। ঘুরে ফিরে আমাকেই কেন তুই অপরাধী করছিস মা? রায়ান খুব কষ্ট পাচ্ছে, তুইও পাচ্ছিস কষ্ট, আর আমি পড়ছি অপরাধের জ্বালায়। নিজের মেয়ের সুখ গলা টিপে মারার জন্য এই অপরাধ বোধ, এটা কি যে ভয়ঙ্কর, এটা বোঝা কি যে গ্লানি মিশে আছে এতে। তুই সেটা জানিস না মা, আমাকে এইভাবে শেষ করে দিস না। নরম গলায় এতগুলো কথা বলে থামলেন আফজাল সাহেব, বড় করে শ্বাস টানলেন। আমি রায়ানকে ভালোবাসি, এটা ঠিক, কিন্তু এর জন্য তোমাকে কি করে একা ফেলে যাব বাবা? তোমার কাছে আমার নিজের জীবনও কিছুই না, আর ওটা তো কিছু অনুভূতি। শক্ত গলায় বলার চেষ্টা করলে গলাটা নিজের কথা শুনছে না, কিছুতেই দৃঢ়তা খুঁজে পাচ্ছে না। মারে, এই অনুভূতিগুলো কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। আমি দীর্ঘ একটা জীবন কাটিয়ে ফেলেছি, এখন জীবনের কাছে আমার খুব একটা কিছু চাইবার নেই। এই বুড়ো বাপের শেষ চাওয়া হিসেবে না হয় সেই ইচ্ছেটাকে।
হামলে কেঁদে উঠল নবনী। দীর্ঘদিন পর মেয়ের মাথায় হাত বুলালেন তিনি। সেই হাতে যেন মিশে থাকলো স্নেহ, ভালোবাসা আর ভরসা। রায়ান আশরাফ সাহেব আর ন্যান্সি আন্টির সাথে বসে গল্প করছিল। এই সময়টা ওর খুবই ভালো লাগে, যাকে বলে পারফেক্ট ফ্যামিলি টাইম। ন্যান্সি আরও দুটো ছেলে আছে, ওরাও থাকে সে সময়। লালচে চুলের, ভীষণ সুন্দর দেখতে দুজনেই। ওরাও রায়ানকে ভালোবাসে, দূরত্ব কাটিয়ে ওদেরকেও কাছে টেনে নিয়েছে। আড্ডা শেষ করে রুমে গিয়ে ফোনটা হাতে নিতেই টেক্সটটা পেল। এই যে মশাই, তোমার কঠিন ব্যায়ামটা কি সেরে গেছে, নাকি নতুন প্রতিশোধে পেয়ে গেছো? রায়ানের মস্তিষ্ক যেন কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দিল। এর মানে কি? এতদিন পরে এমন মেসেজের মানেই বাকি। তবুও কোনো মতে ফোনের বাটন চেপে উত্তর দিল। আমি তো এই অসুখটাকেই নিজের সর্বস্ব করে নিয়েছি। একে সারিয়ে নিলে যে আমি নিঃস্ব হয়ে যাব। এতটা শূন্য হলে বেঁচে থাকবো কি করে? পাঠানোর পরে মনে হলো বুঝি আরেকবার ভুল করলো। অমন প্রত্যাখ্যানের পরও কি করে এসব বলল রায়ান। নিজের ওপরে রাগ হলো, নিজেকে বেহায়া নির্লজ্জ মনে হলো, কিন্তু নিরস্ত করতে পারল না। কি এক অদ্ভুত দোলাচল। উত্তর এলো ক্ষণেক পরেই, যেন অপর প্রান্তে নবনী এর অপেক্ষাতেই ছিল। এবার আরেক দফা ধাক্কা খেলো রায়ান। বিস্ময়ে যেন চোখ বেরিয়ে এলো কোটর ছেড়ে। এও কি সম্ভব? ঠিক দেখছে তো সে। তবে না হয় আমি তোমার সেই অসুখের উপসর্গ হই। সে তো কবেই হয়ে গেছ, নতুন করে আর কি হবার আছে? এখন আমার সময় কাটে শুধু একটা ইশারার অপেক্ষায়, যেই ইশারায় আকণ্ঠ ডুবে যেতে প্রস্তুত আমি। জ্বলে পুড়ে অঙ্গার হওয়া এই আমি, তাতে কিছুটা হলেও শান্তি পাবো। অনেকটা সময় নিয়ে কাপা কাপা হাতে লিখলো। সেন্ড বাটন চাপতেই আবারও অস্থিরতা ফিরে এলো। তবে কি ইশারা আসবে? মাথা মোটা ছেলে, ইশারা তো পেয়ে গেছো, তবে বুঝে নিতে পারলে না কেন? সবকিছু কি বলে বোঝানো লাগে? এটা কি সত্যি? ঘুম ভাঙলেই সবটা হারিয়ে যাবে না তো? একটা সুতীব্র ঘোরে ডুবে উত্তর দিল। আমার কি দোষ বলো তো? তুমি তো দুর্বোধ্য কেন? আহ্বানটা আরেকটু তীব্র হলে কি বা ক্ষতি হতো? আমার বোধ হয় আজীবন কেটে যাবে তোমার মনের অলিগলি চিনতে। এবার কলই করেছে নবনী। আর কোনো রাগ ঢাক নেই, কিছুটা হলেও বলে দিয়েছে। কল দিতেই খট করে ধরে ফেলে রায়ান। এসব কি সত্যি নবনী? ঘুম ভাঙলে সবটা গুড়িয়ে যাবে না তো? বুদ্ধু, এখনো বিশ্বাস হচ্ছে না তোমার? ভালোই যদি বাসো তবে ফিরিয়ে দিয়েছিলে কেন? আরো আগে ডাকলে না কেন? দ্বিধা নিয়ে বলল রায়ান। যার অসুখ তারই তো প্রতিষেধকের খোঁজ করতে হয়। তোমার সাথে আমার অনেক কথা আছে রায়ান, কিছু চাওয়া আছে। নবনীর গলা আজকে ভীষণ রিনরিনে মিষ্টি লাগছে, কাঠিন্যের ছেটে ফোটাও নেই। তোমার সব কথা শুনতে চাই, খুব করে শুনতে চাই। তুমি যখন ইচ্ছে বলতে পারো। আরেকটা কথা মুখে এলেও বলল না, কেবল মনে মনে আওড়ালো। এই মুহূর্তের জন্য কত সহস্র প্রতীক্ষা, এই ক্ষণ তবে সত্যি এলো। একবার শুধু খোলাখুলি ভালোবাসি বলে দেখো মেয়ে, তোমার এই একটা কথা শুনতে শুনতে সারা জীবন কাটিয়ে দেব। প্রথম প্রেমে পড়লে যেমন সব সুন্দর মনে হয়, রায়ানের কাছেও সবটা স্বপ্নের মতো সুন্দর মনে হচ্ছে। পৃথিবীটা সত্যি সুন্দর, অদ্ভুত সুন্দর। সময় তার নিয়মেই চলে, তার সাথে পাল্লা দিয়ে মানুষও এগিয়ে যায়। পেছনে পড়ে থাকে কিছু তিক্ততা, কিছু না পাওয়ার আক্ষেপ, আবার এমন কিছু প্রাপ্তি যা অদ্ভুত একটা তৃপ্তির পরশ ছুঁয়ে দেয় সমস্ত হৃদয়। রুমুর জীবনের সময় অপ্রাপ্তি আর ব্যথা ওর ছেলে দুটোর দিকে তাকাতেই কেমন পূর্ণতা হয়ে ধরা দেয়। প্রশান্তিতে ভরে যায় হৃদয়। বুটিক হাউস দাঁড় করিয়ে ফেলেছে প্রায়। আহামরি কিছু না হলেও নিজের পায়ের নিচে এখন শক্ত একটা ভিত আছে, ঝরে পিছলে পড়ার সম্ভাবনা খুব কম। তবে ইদানিং ওর চিন্তা হয় খুব মায়ের জন্য। বেশ কিছুদিন হলো সাফিয়া বেগমের শরীরটা ভালো যাচ্ছে না। আজ নিজের সব ছেলে মেয়েদের ডেকেছেন, সবাই মায়ের বিছানার চারপাশে বসে আছে। আমার এখন যাবার সময় চলে এসেছে। দুনিয়ায় তো অনেক দিন থাকলাম, মানুষটা বহুদিন একলা আছে, যে কোনো সময় আল্লাহর কাছ থেকে ডাক আসবে, তাই কিছু কথা তোদের বলে যেতে চাই। এটুকু বলেই হাঁপিয়ে গেছেন, শ্বাস নিচ্ছেন টেনে টেনে। মা, এসব কি বলো? তোমার আরো অনেক দিন বাঁচতে হবে। সারা জীবন তো কত কষ্ট করলা, এখন এই সুখের মুখটা দেখতে হবে তো। আকুল হয়ে বলল রুমু। তোদেরকে জীবনে উঠে দাঁড়াতে দেখে যাচ্ছি, এর চাইতে বড় শান্তি আর কি আছে বল? রুমের সবাই অত্যন্ত ভারাক্রান্ত, কারো মুখে কথা নেই। তোদের মনে আছে সেই অভাবের মধ্যেও আমরা সুখ দুঃখ ভাগাভাগি করে নিতাম, তোরা একটা ছোট জিনিসও ভাগ করে খেতি।
একজনের কষ্ট আরেকজন এগিয়ে যেতি আমার তখন গর্বে বুক ভরে যেত। মনে হতো, কে বলেছে টাকা পয়সার মাঝেই সুখ থাকে? আমার তো টাকা নাই, তবু আমার এই ভাঙা ঘরে এমন স্বর্গ কি করে ধরা দিল? আসলে মনের সন্তুষ্টি থাকলে অল্পতেই সুখী হওয়া যায়। নিজেকে যে কি সুখী মনে হতো। আবারও ক্ষণিক থামলেন, কথা কিছুটা জড়িয়ে জড়িয়ে আসছে। মা, তোমার কষ্ট হচ্ছে তো? রুমু মায়ের মাথায় হাত বুলিয়ে বলল,